আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। হিজবুল্লাহ ড্রোন হামলায় ইসরায়েলের 2 রিজার্ভ সেনা নিহত। এরপর জানিয়ে দেব ন্যাটোকে শায়েস্তা করতে কঠোর অবস্থানে পুতিন। এদিকে পরমাণু বোমা মেরে ভিয়েতনামকে শেষ করার জন্য ফ্রান্সকে প্রস্তাব দিয়েছিল আমেরিকা। এরপর জানিয়ে দিব আবারও আকাশে দাপট দেখালো তুরস্কের জঙ্গি বিমান। আরও জানিয়ে দেব আক্রমণের খুব কাছে রাফা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিল ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দেব জেলেনস্কিকে হত্যার রুশ ষড়যন্ত্রে যুক্ত অভিযোগে ইউক্রেনের 2 কর্নেল গ্রেপ্তার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন। হিজবুল্লাহ ড্রোন হামলায় ইসরায়েলের 2 রিজার্ভ সেনা নিহত। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ড্রোন হামলায় ইহুদিবাদী ইসরায়েলের আরও 2 রিজার্ভ সেনা নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে উত্তর ইসরায়েলের মেতুলার একটি সামরিক অবস্থানে ওই ড্রোন হামলা হয়। আজ ইসরায়েলি বাহিনী 2 সেনা নিহতের খবর স্বীকার করেছে। ইসরায়েলের দখলদার সেনারা বলছে তারা বিস্ফোরক বোঝাই হিজবুল্লাহ ড্রোনটি ভূপাতিত করার চেষ্টা করেছে, কিন্তু তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে এবং শেষ পর্যন্ত ড্রোনটি সেনাদের ওপর আঘাত করে। এতে ওই 2 সেনা মারা যায়। নিহত 2 সেনার পরিচয় তুলে ধরেছে টাইমস অব ইসরায়েল। তাদের একজন হলো মাস্টার সার্জেন্ট ডান কামকাজি এবং অন্যজন মাস্টার সার্জেন্ট নাহমান নাতান হারেজ। 2 জনেরই বয়স 31 বছর। ড্রোন হামলায় আরেক সেনা আহত হয়েছে। হিজবুল্লাহ হামলার দায় স্বীকার করেছে। এর আগে হিজবুল্লাহ অধিকৃত গোলান মালভূমির সামরিক ঘাঁটি লক্ষ্য করে একসাথে 30টি রকেট ছোড়ে। ন্যাটোকে শায়েস্তা করতে কঠোর অবস্থানে পুতিন। পশ্চিমা সামরিক জোট ন্যাটো মোকাবেলায় কঠোর অবস্থানে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বর্তমান ঘটনাপ্রবাহের বর্ণনায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এমনটিই বলছে। জানা গেছে রাশিয়ার সীমান্তের কাছে বড় ধরনের মহড়া চালাচ্ছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। এই মহড়ায় জোটটির 90,000 সেনা অংশ নিয়েছে। স্নায়ুযুদ্ধের পর ন্যাটোর সবচেয়ে বড় এই মহড়া মে মাস পর্যন্ত চলবে। শক্তিশালী এই মহড়ায় মার্কিন সেনারা রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলোতে এবং জোটের পূর্ব প্রান্তে কোনো ধরনের সংঘাত ছড়িয়ে পড়লে ইউরোপীয় মিত্রদের কিভাবে সাহায্য করবে সেই প্রস্তুতিও নেবে। এই অবস্থায় রুশ সামরিক বাহিনীকে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন কাজের মহড়া চালানোর নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফ্রান্স, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমাগত হুমকির মুখে রাশিয়ার সামরিক বাহিনীকে এই মহড়ার নির্দেশ দিয়েছেন তিনি। সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 2022 সালে ইউক্রেনে হামলা শুরু করার পর থেকে রাশিয়া বারবার ক্রমবর্ধমান পারমাণবিক ঝুঁকির বিষয়ে সতর্ক করে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার এই সতর্ক বার্তাকে গুরুত্বের সাথে নেওয়ার জন্য পশ্চিমা বিশ্বকে বরাবর সাবধান করেছেন। রাশিয়া বলেছে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা ইউক্রেনকে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র দিয়ে সহায়তা করে বিশ্বকে পারমাণবিক সংঘর্ষের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে, আর এসব অস্ত্রের কিছু রাশিয়ার ভূখণ্ডের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। পরমাণু বোমা মেরে ভিয়েতনামকে শেষ করার জন্য ফ্রান্সকে প্রস্তাব দিয়েছিল আমেরিকা। আমেরিকান ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল 1954 সালের 30 এপ্রিল এ সিদ্ধান্তে পৌঁছেছিল যে ভিয়েতনামের ঘটনা বিবেচনা করে ফরাসিদের কিছু পারমাণবিক বোমা দেওয়ার প্রয়োজন হতে পারে। ভিয়েতনামের সম্পদ ও জনগণের উপর উপনিবেশ ও আধিপত্য বজায় রাখতে হতাশ ফরাসিরা তখন বিশেষ সহায়তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আবেদন করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ
যুদ্ধের শেষ দিনগুলো থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইন্দো-চীন যুদ্ধে জড়িত ছিল এবং 1950 সাল থেকে ফরাসি যুদ্ধের প্রচেষ্টাকে সমর্থন করছিল। এক্ষেত্রে লজিস্টিক সমর্থন দিয়েছিল আমেরিকা। শত শত বিমান, ট্যাঙ্ক, যানবাহন এবং হাজার হাজার টন গোলা বারুদ ফরাসিদের দেওয়া হয়েছিল এবং আমেরিকান উপদেষ্টারা ফরাসি আক্রমণ ও গণহত্যার বিষয়ে পূর্ণ অবহিত ছিল। 1954 সাল নাগাদ ফ্রান্সের যুদ্ধ ব্যয়ের প্রায় 80% মার্কিন সরকার এবং মার্কিন বিমান বাহিনীর কর্মীরা পরিশোধ করেছিল। ফরাসি সামরিক কর্মকর্তা এবং কূটনীতিকরা ভিয়েতনামি জনগণের প্রতিরোধের মুখে ক্লান্ত হয়ে পড়েছিলেন। এ কারণে তারা বারবার সরাসরি আমেরিকার পদক্ষেপের আহ্বান জানিয়েছিলেন। 1954 সালের 20 মার্চ সমালোচিত একটি সামরিক অভিযান চালানো হয় যা অপারেশন ভেলচার বা শকুন অভিযান নামে পরিচিত। ওই অভিযানে 60 থেকে 98 ইউএস এয়ারফোর্স B-29 বোমারু বিমান এবং 100টিরও বেশি নৌ এসকর্ট বিমান থেকে ভিয়েতনামের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ব্যাপক বোমা হামলা চালায়। আবারও আকাশে দাপট দেখালো তুরস্কের জঙ্গি বিমান। আবারও আকাশে নিজেদের দাপট দেখালো পঞ্চম প্রজন্মের তুর্কি জঙ্গি বিমান কান। তুর্কি প্রতিরক্ষা শিল্পের এক বিবৃতিতে বলা হয়, সোমবার ভোরে 10,000 ফুট উচ্চতায় 230 নট তথা 326 কিলোমিটার গতিতে পৌঁছেছিল কান। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো আকাশে উড্ডয়ন করে তুরস্কের এ জঙ্গি বিমান। ন্যাটো সদস্য তুরস্ক 2016 সালে একটি জাতীয় জঙ্গি বিমান তৈরির জন্য প্রকল্প হাতে নেয়। এরপর 2017 সালে তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ ব্রিটেনের BI সিস্টেমের সঙ্গে 125 মিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করে। এটি মূলত এয়ার ফোর্সেস কমান্ডের পুরনো F-16 বহরকে প্রতিস্থাপন করার উদ্দেশ্যে করা হয়েছে। বলা হচ্ছে 2030 সাল থেকে নিজেদের F-16 বহরকে পর্যায়ক্রমে বন্ধ করার পরিকল্পনা নিয়েছে তুরস্ক। তুরস্কের এই জঙ্গি বিমানটি প্রাথমিকভাবে দুটি জেনারেল ইলেকট্রনিক্স F-110 ইঞ্জিন দ্বারা চালিত হবে, যা চতুর্থ প্রজন্মের লকহিড মার্টিন F-16 জঙ্গি বিমানেও ব্যবহার করা হয়ে থাকে। তবে 2028 সাল থেকে এ বিমানে নিজেদের তৈরি ইঞ্জিন ব্যবহারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে আঙ্কারা। আক্রমণের খুব কাছে রাফা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিল ইসরায়েল। ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি বাহিনী। এছাড়া রাফাতে ইসরায়েলি হামলায় 12 জন নিহত হয়েছে। এর আগে সোমবার 6 মে ইসরায়েলি বাহিনী রাফায় আক্রমণ চালায় এবং শহরের কিছু অংশ থেকে বাসিন্দাদের ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়। মূলত গাজার এই শহরটি এখন 14 লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনির আশ্রয়স্থল। আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি ট্যাঙ্কের উপস্থিতির কারণে গাজার প্রধান ক্রসিংটি ফিলিস্তিনের দিকে বন্ধ করে দেওয়া হয়েছে। গাজা সীমান্তের একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত 12 ঘন্টা ফিলিস্তিনিদের জন্য কঠিন একটি রাত ছিল। রক্তাক্ত এক ধ্বংসযজ্ঞ ছিল। জেলেনস্কিকে হত্যার রুশ ষড়যন্ত্রে যুক্ত অভিযোগে ইউক্রেনের 2 কর্নেল গ্রেপ্তার। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সহ দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্র নস্যাৎ করার কথা জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এই ষড়যন্ত্রে যুক্ত অভিযোগে ইউক্রেনের সরকারি সুরক্ষা বিভাগের 2 কর্নেলকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে দেশটির সিকিউরিটি সার্ভিস। SBU বলেছে, এই 2 কর্নেল রাশিয়ার গোয়েন্দা সংস্থা FSB চরদের একটি নেটওয়ার্কের সদস্য। তারা ইউক্রেনের প্রেসিডেন্টের দেহরক্ষীর মধ্যে এমন লোক খুঁজছিলেন যারা জেলেনস্কিকে জিম্মি করে হত্যা করবে।